শাপলা চত্বরে এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ তৌহিদি জনতাকে নির্মম বলে পাখির মতো গুলি করে হত্যা করেছে ফ্যাসিবাদী সরকার। আমি বলতে চাই এদেশের ভিতরে ভারতীয় যদি কোনো আগ্রাসন থেকে থাকে তাহলে সবচেয়ে বড় আগ্রাসন হলো শেখ হাসিনা সরকার দিয়ে স্বৈরাচারী হাসিনা 30 ডিসেম্বরের মধ্যরাতে এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশ থেকে নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে শেখ হাসিনা সরকার। আমি ভারতকে সর্বশেষ হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমরা 1971 রক্ত দিয়েছি, 2024 রক্ত দিয়েছি, যদি দেশের সাথে আবার প্রয়োজন হয় আবার রক্ত দিব, তবু ভারতের কাছে আমরা মাথা নত করবো না, মাথা নত করবো না। নিয়ে আসছেন পত্র জামিয়ার মেশকাত জামাতের ছাত্র, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, রাজপথের লড়াকু সৈনিক, বর্ষিয়ান রাজনীতিবিদ, মঞ্চে আসছেন ভাই মোহাম্মদ জুবায়ের হাসান, মঞ্চে আসছেন ভাই মোহাম্মদ জুবায়ের হাসান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. وقال النبي صلى الله عليه وسلم الكفر ملة واحدة أو كما قال عليه الصلاة والسلام. অধ্যক্ষর বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক ও সুদক্ষ পরিচালক, আমার সামনে উপবিষ্ট দেশপ্রেমে উজ্জীবিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আজকে এমন এক পরিস্থিতিতে আপনাদের সামনে দাঁড়িয়েছি এমন একটি বিষয়বস্তুর উপর কথা বলার জন্য যা আমাদের দেশের জন্য বর্তমানে খুবই প্রয়োজন। ভারতীয় আগ্রাসন, স্বাধীনতার পর আমাদের করণীয়। সম্মানিত উপস্থিতি, খলিফা ওমরের জামানা থেকে যখন উপমহাদেশে মুসলমানদের আধিপত্য বিস্তার হলো, এরপর থেকেই ইংরেজ বেনিয়ারা দেশের মুসলমানদের উপর তাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পায়তারা চালাচ্ছিল। 1608 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে তারা বাণিজ্য ব্যবসা করার নামে এই উপমহাদেশে সর্বপ্রথম তাদের তৎপরতা চালায় এবং ধীরে ধীরে তারা এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নেয় এবং দখল করার পরে চতুর্মুখী নানা অত্যাচার, জুলুম, নির্যাতনের স্টিম রুলার এদেশের মানুষের উপর তারা চালাতে থাকে। এই নির্যাতন এবং অত্যাচারের জুলুমে যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন সেই মানুষগুলো প্রতিবাদী হয়ে, সংগ্রামী হয়ে তাদের বিরুদ্ধে এক মহা সংগ্রামে অবতীর্ণ হয়। সেই সংগ্রামে মুসলমান হিন্দু ঐক্যবদ্ধভাবে ইংরেজ গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে এবং এই উপমহাদেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করে দুটি স্বাধীন ভূখণ্ড তারা তৈরি করে। একটি হলো ভারত, আরেকটি হলো পাকিস্তান। কিন্তু পাকিস্তানের স্বাধীনতার পরেও এদেশের মানুষ পাকিস্তানি শাসকবর্গের কাছে নানাভাবে নির্যাতিত, নিষ্পেষিত, তাদের অধিকার বঞ্চিত হয়েছিল। শুধু তাই না, মুখের ভাত থেকে নিয়ে মুখের ভাষা পর্যন্ত এই পাকিস্তানি শাসক গোষ্ঠী মুসলমানদের, বাঙালি জাতির মুখের ভাষা পর্যন্ত কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। নির্বিশেষে যখন বাঙালি জাতির এই করুণ দশা, তখন বাংলার এক মহানায়ক মাওলানা ভাসানী সেই টাঙ্গাইলের রেসকোর্স ময়দান থেকে এবং বঙ্গবন্ধু সেই রেসকোর্স ময়দান থেকে এদেশের মানুষকে আরেকবার নতুন লড়াইয়ে, সংগ্রামে অবতীর্ণ হওয়ার জন্য আহ্বান জানায়। সেই আহ্বানে এদেশের আবাল, বৃদ্ধ, বণিক, যুবক, ছাত্র সমাজ সব মানুষ একত্রে ঝাঁপিয়ে পড়ে আবার মুক্তিযুদ্ধ করে আমরা আরেকটি নতুন স্বাধীন ভূখণ্ড লাল সবুজের পতাকা অর্জন করি, যার নাম হলো বাংলাদেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্বাধীনতার পর যখন বাংলাদেশ অর্জন করি, মুক্তিকামী সেনাদেরকে জিজ্ঞাসা করি যে আমরা কেন আবার 30 লক্ষ শহীদের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে এই স্বাধীন ভূখণ্ড অর্জন করেছি। তখন মুক্তিকামী সেনারা বলেন যে আমরা যেন আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্বকে সুন্দরভাবে সাজাতে পারি, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা বসবাস
করতে পারি, সেজন্য আমরা ৭১-এ মুক্তিযুদ্ধ করেছিলাম। কিন্তু বড় আফসোস ও দুঃখের বিষয়, ৭১-এর মুক্তিযুদ্ধ হয়ে গেছে আজ ৫৩ বছর, কিন্তু আমরা সেই প্রকৃত স্বাধীনতার স্বাদ আজও আস্বাদন করতে পারিনি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের দেশকে পরপর 5 বার বিশ্ব দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা হয়েছে। যারা এদেশের ক্ষমতার মসনদগুলোতে বসেছে, তারা কখনো দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ক্ষমতায় আসেনি, এসেছে লুণ্ঠন করেছে, মানুষের অধিকার হরণ করেছে, জুলুম অত্যাচার। কোন জায়গায় দুর্নীতির কথা বলবো? শিক্ষা খাত থেকে নিয়ে প্রশাসন পর্যন্ত আমার গোটা দেশকে তারা দুর্নীতির সয়লাবে ভাসিয়ে দিয়েছে। যদি শিক্ষা খাতের কথা বলি, দেখা যায় আমার দেশের জাতীয় শিক্ষা কারিকুলামে তারা নাস্তিক্যবাদ, বিবর্তনবাদ নামের এই সমস্ত নোংরা কুফরি মতবাদকে চাপিয়ে দিয়ে আমার দেশকে তারা অন্ধকারে নিমজ্জিত করেছে। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, যদি বলি অর্থনীতির কথা, আমার দেশের অর্থনীতি এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়েছে, দেশের সমস্ত সম্পদগুলোকে বিদেশে পাচার করে দিয়ে আজ গোটা দেশকে দেউলিয়ায় পরিণত করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যদি বলি প্রশাসনের কথা, গোটা প্রশাসন আজকে দুর্নীতিগ্রস্ত। এই প্রশাসনকে দিয়ে স্বৈরাচারী হাসিনা 30 ডিসেম্বরের মধ্যরাতে এদেশের মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশ থেকে নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে শেখ হাসিনা সরকার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শুধু তাই নয়, যদি বলতে যাই এদেশের মানুষের উপর কি অত্যাচার করা হয়েছে, তাহলে দেখি 2009 সালে সর্বপ্রথম পিলখানায় এদেশের 57 জন সেনাবাহিনীর কমান্ডারকে নির্মমভাবে হত্যা করেছে ফ্যাসিবাদী সরকার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শুধু তাই নয়, 2013 সালে শাপলা চত্বরে এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ তৌহিদি জনতাকে নির্মমভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছে ফ্যাসিবাদী সরকার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে একের পর এক প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি আর দুর্নীতি, জুলুম আর নিষ্পেষণ যখন আমার গোটা দেশকে ছেয়ে গেছে, তখন এদেশের মানুষ আবার আরেকটা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য পাগল পারা হয়ে গেছে। যখন দেখলো মানুষ তার বাক স্বাধীনতাটুকু হারিয়ে ফেলেছে, এদেশের মানুষ তার নিত্য প্রয়োজনীয় নুন আর পান্তা আনতে গেলে যখন মানুষ তার নিজের উপার্জিত পয়সা দিয়েও তখন পেট ভরে দুবেলা ভাত খেতে পারে না, বাংলাদেশের স্বৈরাচারী সরকার মেগা প্রকল্প আর বিভিন্ন উন্নয়ন দেখাচ্ছে। আমরা জানি আপনি কি জন্য এই বিভিন্ন মেগা প্রকল্প, এই সমস্ত পদ্মা সেতু উন্নয়ন করেছেন, যেন আপনার সোনার সন্তানদের পকেট ভর্তি হয়। সংগ্রামী সাথীগণ, শুধু তাই নয়, আজকে যারা এদেশে মেগা প্রকল্প দেখাচ্ছে, বিভিন্ন উন্নয়ন দেখাচ্ছে, আমরা তাদেরকে বলেছিলাম যে এই দেশের মানুষ উন্নয়ন চায় না, এদেশের মানুষ চায় দুবেলা ভাত খেয়ে, ডাল ভাত খেয়ে বেঁচে থাকবে। কিন্তু তারা এদেশের মানুষের কাছ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী করেছে। একজন সাধারণ কৃষক নুন আর পান্তা দিয়ে ভাত খাওয়া আজকে তার কাছে সোনার হরিণে পরিণত হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যখন গোটা দেশের এই অবস্থা, তখন এদেশের ছাত্র সমাজ আরেকটি গণ অভ্যুত্থানের আয়োজন করেছে। তারা এদেশ থেকে ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনাকে এদেশ থেকে আবার আরেকটি নতুন মুক্তিযুদ্ধের মাধ্যমে বিতাড়িত করতে বাধ্য করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যখন আমরা এভাবে একের পর এক সংগ্রাম করে, লড়াই করে আমাদের দেশকে একটি স্বাধীন ভূখণ্ডে পরিণত করি, ঠিক আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যখন দেখে এদেশের বিতে, এদেশের ক্ষমতার মসনদে কোনো শাসক, কোনো ক্ষমতার নায়ক, শক্তিশালী ভিত এখনো মজবুত করতে পারেনি, ঠিক তখন থেকেই এদেশের উপর নানাভাবে আগ্রাসন চালাচ্ছে। আমি বলতে চাই, এদেশের ভিতরে ভারতীয় যদি কোনো আগ্রাসন থেকে থাকে, তাহলে সবচেয়ে বড় আগ্রাসন হলো শেখ হাসিনা সরকার। কারণ শেখ হাসিনাই ছিল ভারতের সবচেয়ে বড় হাতিয়ার। আজ এদেশ থেকে পালিয়ে গিয়ে নরেন্দ্র মোদীর ঘরে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নানা ষড়যন্ত্র করছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যখন আমার দেশের মানুষের পানি প্রয়োজন, তখন বাঁধ বন্ধ করে দিয়ে এদেশের মানুষকে খরায় মারে, এদেশের জমিগুলোকে উর্বর আর মরুভূমিতে পরিণত করে। কিন্তু যখন এদেশের মানুষের কোনো পানির প্রয়োজন নাই, এদেশের মানুষ যখন বন্যায় কবলিত, ঠিক সেই মুহূর্তে আবার নতুন করে পানি ছেড়ে দিয়ে এদেশের মানুষকে বাতে এবং বন্যায় ডুবিয়ে মারতে চায়। শুধু তাই নয়, আমরা দেখতে পাই সীমান্তে আমার ভাইদের লাশ কাঁটাতারে ঝুলে থাকে। এদেশের সংস্কৃতিতে, ধর্মীয় সংস্কৃতিতে সকল ক্ষেত্রে ভারত আমাদের সাথে আগ্রাসী চালাতে চায়। শুধু তাই নয়,
তারা আমাদের দেশকে একটি অখণ্ড এবং একটি অঙ্গরাজ্য মনে করতে চায়। আমি ভারতকে সর্বশেষ হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমরা 1971 রক্ত দিয়েছি, 2024 রক্ত দিয়েছি। যদি দেশের সাথে আবার প্রয়োজন হয় আবার রক্ত দিব, তবু ভারতের কাছে আমরা মাথা নত করব না, মাথা নত করব না। আমি ভারতকে সর্বশেষ হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমরা 1971 রক্ত দিয়েছি, 2024 রক্ত দিয়েছি। যদি দেশের সাথে আবার প্রয়োজন হয় আবার রক্ত দিব, তবু ভারতের কাছে আমরা মাথা নত করব না, মাথা নত করব না। আমি ভারতকে সর্বশেষ হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমরা 1971 রক্ত দিয়েছি, 2024 রক্ত দিয়েছি। যদি দেশের সাথে আবার প্রয়োজন হয় আবার রক্ত দিব, তবু ভারতের কাছে আমরা মাথা নত করব না, মাথা নত করব না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।